শরদিন্দুর ঠাকুমা বলতেন, ওরে বেছন ধন খাস না তাহলে শেষ হয়ে যাবি। তো আমার সমাজের মানুষ এই বেছন ধন খাওয়া শুরু করেছে, হরিগুরুচাঁদকে খাওয়া শুরু করেছে, এবার আম্বেদকরকে খাওয়া শুরু করেছে। এরপরে এই সমাজের এদের আইডেন্টিটি কোথায় থাকবে এরা জানে না। বাবা সাহেবের ক্ষমতা ছিল বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে চাকরি নেওয়ার। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি, 1747 সালের একটা ইউনিভার্সিটি যেখানে 100-র উপরে নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার পেয়েছেন 100-র উপরে সেই ইউনিভার্সিটি থেকে। এবং যে ইউনিভার্সিটি তাকে বলেছেন যে তিনি হচ্ছেন এই ইউনিভার্সিটির যোগ্যতম একজন ছাত্র, এবং তার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটির যে লাইব্রেরি, আজকের লাইব্রেরিকে বলা হয় নলেজ সেন্টার, জ্ঞানের কেন্দ্র। একজন মানুষকে সম্মান দেওয়া হবে তখনই যখন লাইব্রেরিতে তার জায়গা থাকবে। বিশ্বের উন্নত দেশগুলো আপনারা মাথায় রাখবেন, এই কথাগুলো আমাদের জানা দরকার, প্রয়োগ করতে হবে ঠিক জায়গায়। বিশ্বের উন্নত দেশগুলো তারা বাড়িতে লাইব্রেরি নিয়ে গর্ব করে, আর আমরা যারা বাবা সাহেবের ফসল তারা বাড়িতে মন্দির নিয়ে গর্ব করি, ভক্তি নিয়ে গর্ব করি। এ জাতির হবে কি? আজকে 2021 সালে শাস্ত্র ধরে ধরে আমার সমাজের একজন যুক্তি দিয়ে কথা বলার জন্য কি করছে না, তাকে হ্যারাস করা হচ্ছে। বাবা সাহেবের এই রক্ষা কবচ আমাদের মাথায় থাকা সত্ত্বেও, যাই হোক, সেই রক্ষা কবচের সূত্রে আমরা তাকে সুরক্ষা দিতে পেরেছি, কিন্তু আমাদের লড়াই আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কথা বলছিলাম যে উন্নত দেশ তারা লাইব্রেরি নিয়ে গর্ব করে, আর আমার সমাজের মানুষ দেখবেন, বিশেষ করে কোথায় যাবেন আপনারা, নিউ টাউনের দিকে যাবেন, জমি বিক্রি করে হঠাৎ জমিদার হয়ে গেছে। যে জমির দাম ছিল কাঠাতে 200 টাকাও ছিল না, সেই জমির দাম হয়ে গেছে এক কাঠায় 20 লাখ টাকা, 1 কোটি টাকা। তো জমি বিক্রি করে রাতারাতি জমিদার হয়ে গেছেন। সেখানে হয়ে গেছে কি, বিশাল বিশাল বাড়ি করেছেন, বাড়ির উপরে সবচেয়ে আগে যেটা করেছেন মন্দির। আজকের ইউরোপের যে সমাজ ব্যবস্থা, যেখানে বাবা সাহেবকে কি সম্মান দেওয়া হচ্ছে, কলম্বিয়া ইউনিভার্সিটির গেটে একমাত্র মূর্তি যার রয়েছে লাইব্রেরিতে ঢোকার, তিনি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, যেখানে আমাদের অমর্ত্য সেন প্রফেসর, যিনি বলে গেছেন বি.আর. আম্বেদকর ইজ দ্য ফাদার অফ মাই ইকোনমিক্স। আমার অর্থনীতির জনক হচ্ছেন বি.আর. আম্বেদকর। তিনি যে কাজ করে গেছেন তাকে আমরা সম্মান দিতে পারিনি। সেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তিনি পড়েছিলেন এমএসসি, সেখান থেকে করেছিলেন ডিএসসি। সেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সেও যার মূর্তি রয়েছে তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। লন্ডনের গ্রেজ ইন, যেখান থেকে আমাদের যোগ্যতা নেই আইনজ্ঞ হয়ে আসার, সেই গ্রেজ ইনে ভারতবর্ষের একমাত্র মানুষ যার প্রতিকৃতি রয়েছে তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই মানুষটাকে যদি জাত ব্যবস্থার শিকার হতে হয়, যখন রিজার্ভেশন ছিল না, এখন যদি রিজার্ভেশন থাকে তার জন্য নাকি জাত ব্যবস্থা তৈরি হচ্ছে। আমাদের সমাজ মানুষ কতটা নির্বোধ, এটা নির্বোধিতা নয়, এটা হচ্ছে স্লেভারি, কৃতদাসত্ব। আসলে এদের একটা প্রতিযোগিতা আছে, জানেন তো, এই মনুবাদী লিডারদের কাছে কে কতটা ভালো হয়ে থাকতে চায়। তার জন্যে গুরুচাঁদকে কেউ যদি গরুচাঁদ বলেও থাকে, তার পা আমি চাটবো, কিন্তু আমার বাবার পায়ে আমি মাথা নোয়াবো না। এই হচ্ছে আমার সমাজের মানুষ। তো এরা বলে থাকে যে জাত ব্যবস্থা প্রসারের জন্য নাকি সংরক্ষণ দায়ী। তা আজকের যে সমস্ত দেশগুলোতে সংরক্ষণ নেই, আজকের আমেরিকাতে কেন জাত ব্যবস্থা, আজকের ইংল্যান্ডে কেন জাত ব্যবস্থা, আজকের নিউজিল্যান্ডে কেন জাত ব্যবস্থা, সারা পৃথিবীতে কেন জাত ব্যবস্থা? এই জন্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল তিনি একটা কথা বলে গেছিলেন। সে কথাটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানের উপরে বোমা ফেলেছে আমেরিকা। তখন চার্চিল বলছেন, আমি আমেরিকাকে খুব বুদ্ধিমান ভাবতাম, আমেরিকা এত উন্নত, আমেরিকাকে খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে এদের মতো বোকা আর নেই। কেন না, তোর যদি জাপানকে ধ্বংস করার ইচ্ছাই থেকে থাকে তাহলে এত খরচ করে বোম ফেলার কি দরকার ছিল? ওখানে 4 ঘর ব্রাহ্মণ তো বসিয়ে দিয়ে আসতে পারতিস। 4 ঘর ব্রাহ্মণ বসিয়ে দিয়ে আসলে তারা এই সমাজটাকে 6748 ভাগে ভাগ করে দিয়ে একেবারে শেষ করে দিত। তার জন্য আর একটা বোম ফেলতে হতো না।
তা সেই বম ফেলে গেছে। আমরা ভারতবর্ষ থেকে সারা বিশ্বে কিছু রপ্তানি করতে না পারি, একটা জিনিস রপ্তানি করেছি এবং সেটা হচ্ছে জাত ব্যবস্থা। তার জন্যে আমরা হচ্ছে গর্বিত হিন্দু। তো এই হচ্ছে ব্যাপার, বাবা সাহেবের এই হচ্ছে ব্যাপার। সেই তার যে সন্তানরা, অযোগ্য সন্তানরা, কুসন্তানরা, আমরা তাকেই এরকম বিব্রত করছি, তার মতাদর্শকে আমরা ধূলিসাৎ করছি। আমাদের মধ্যে একজন আছেন না, তিনি এখন পুনা চুক্তি নিয়ে মানুষকে খেপানোর চেষ্টা করছেন। পুনা চুক্তি নিয়ে মানুষকে খেপানোর চেষ্টা করছেন যে পুনা চুক্তি নাকি বাবা সাহেবের একেবারে ইচ্ছাকৃত একটা ঘটনা, যেটা করার ফলে আমাদের মানুষ একবারে শেষ হয়ে গেছে। ওরে, ওই পুনা চুক্তির ফলে তিনি যেটুকু সংরক্ষণ আদায় করেছিলেন তার ফসল তো তুমি, তোমার ছেলে মেয়ে চাকরি পেয়েছে যেটুকু করছে তার ফসল তো তুমি, পুনা চুক্তির ফসল। তাহলে আগে তোমার ছেলে মেয়ের মাথা থেকে সেই আশীর্বাদটা তুলে নাও, তারপরে তুমি পুনা চুক্তির সমালোচনা করো। কিন্তু সেটা এটা করবে না। শরদিন্দু বলেন, শরদিন্দু একটা গল্প বলেন, মানে তার ঠাকুমা বলতেন যে ওই আমাদের গ্রামের দিকে একটা রেওয়াজ আছে, ধান চাল বা যেগুলো বীজ ধান থাকে না, সেই বীজ ধান দ্বারা হাত দেয় না। যতই দুর্ভিক্ষ আসুক, যাই আসুক, এর উপরে একটা ছোট গল্প আছে, যতই দুর্ভিক্ষ আসুক বীজ ধান তারা খায় না। এবং শরদিন্দু বলেন, আমি তো ওদিকের ভাষা জানি না, এটাকে নাকি বলে বেছন ধান, তাই তো, বেছন ধান। হ্যাঁ, তো বেছন ধান। শরদিন্দুর ঠাকুমা বলতেন, ওরে বেছন ধন খাস না, তাহলে শেষ হয়ে যাবি। তো আমার সমাজের মানুষ এই বেছন ধন খাওয়া শুরু করেছে, হরিগুরুচাঁদকে খাওয়া শুরু করেছে, এবার আম্বেদকরকে খাওয়া শুরু করেছে। এরপরে এই সমাজের এদের আইডেন্টিটি কোথায় থাকবে এরা জানে না, আইডেন্টিটি কোথায় থাকবে এরা জানে না, এরা শেষ হয়ে যাবে। আজকে আমি বলতে পারছি হরিগুরুচাঁদের সন্তান, যোগেন্দ্রনাথ মন্ডল সন্তান, বাবা সাহেবের সন্তান। তারপর দুদিন বাদে গেলে তুমি কার সন্তান হয়ে থাকবে? মনুর সন্তান না শ্রীরামচন্দ্রের সন্তান, যে তোমার এসে গলা কেটে দেবে সম্মুখের মতো? তাই এরা বেছন ধান খেতে শুরু করেছে। এই মানুষগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই করতে হবে, কেননা আমরা ওই লড়াইয়ের ফসল। এখন আমাদের লড়াইটা হবে আমার নিজের মানুষের বিরুদ্ধে। কিন্তু আমি আবার বলছি, যে মানুষ আমার নিজের কমিউনিটিকে সম্মান জানায় না, যে মানুষ আমার বেছন ধনকে সম্মান জানায় না, সেই মানুষ আমার মানুষ নয়। সেই মানুষকে যে কোনোভাবে আক্রমণ করতে আমরা প্রস্তুত আছি। তাদেরকে প্রতিহত করতেই হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য, আমার দেশকে বাঁচানোর জন্য। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। এবং তার জন্য কি করতে হবে? আমরা যত ছোট ছোট কমিউনিটি আছি, আমরা পৌণ্ড নই, আমরা নমশূদ্র নই, আমরা মতুয়া নই, আমরা রাজবংশ নই, আমরা অন্য কিছু নই, আমরা বাবা সাহেবের সন্তান, আমরা বহুজন, আমরা এসসি এসটি ওবিসি একত্রে লড়াই করব। এবং সেইভাবে আমরা আমাদের বেছন দান শুধু আম্বেদকর নয়, আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব। নতুবা কি হবে? ওই যে বলছিলাম যে আজকের বলা হচ্ছে কি না, সংরক্ষণের ফলে মেরিট শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষ প্রথমের দিকে নেই কেন? ভারতবর্ষ সংরক্ষণ থাকার জন্য। আপনার কি জানেন আমেরিকাতে সংরক্ষণ আছে? আমেরিকাতে প্রাইভেট জায়গাতেও সংরক্ষণ আছে। 50 জনের বেশি কর্মচারী যদি হয়ে যায়, আপনারা ভালো করে শুনে নিন, 50 জনের বেশি যদি কর্মচারী হয়ে যায়, সেই কোম্পানিতে, সেই প্রতিষ্ঠানে আমেরিকা সরকারের আইন রয়েছে যে সেখানে তোমাকে ডাইভার্সিটি রুল মেনটেন করতে হবে। ডাইভার্সিটি রুল মানে কি? বৈচিত্র্যের আইন। বৈচিত্র্যের আইন মানে কি? গবেষণা বলছে একটা জায়গাতে যত বেশি বিচিত্র মানুষ থাকবে, একের সঙ্গে অপরের যত বেশি সাংস্কৃতিক পার্থক্য থাকবে, সেই এলাকা তত বেশি প্রোডাক্টিভ বা উৎপাদনক্ষম হবে। আমি সাহিত্যের স্টুডেন্ট, আমি ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, আমি ল্যাঙ্গুয়েজের টিচার। আমি জানি আজকে আমরা শিখছি মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? একসঙ্গে একটা বাচ্চা 3টে ভাষা শিখবে, তার মাতৃভাষা শিখবে, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবে, তার সঙ্গে সঙ্গে চাই হিন্দি বা সংস্কৃত শিখবে। কেন? এর পিছনে গবেষণা আছে। একটা ক্লাসরুম যত বেশি মাল্টিলিঙ্গুয়াল হবে, যত বেশি মাল্টিকালচারাল হবে, অর্থাৎ বহু সাংস্কৃতিক বিভিন্ন ধর্মের মানুষ যত ছাত্রছাত্রী একটা ক্লাসরুমের মধ্যে হবে, সেই ক্লাসরুম তত বেশি ইন্টেলেকচুয়ালি বা মাথার দিক থেকে ডেভেলপড হবে। কিন্তু আমাদের দেশে কোন দিকে চলেছে? মনোলিথিক কালচার, একমাত্রিক সংস্কৃতি। একটা জাতি থাকবে, একটা ধর্ম থাকবে। আপনারা স্টেশনে দেখেছেন, এক স্টেশন এক পণ্য, এক ইন্ডিয়া এক প্রোডাক্ট। এটা কিসের ইঙ্গিত জানেন? এটা ফ্যাসিজমের ইঙ্গিত, এটা হচ্ছে স্বেচ্ছাচারিতার ইঙ্গিত,
এটা হচ্ছে একমাত্রিক একটা সংস্কৃতি উপহার দেওয়ার ইঙ্গিত। এটা উপহার নয়, এটা অভিশাপ হিসেবে আসছে। আপনারা যদি ওই হিন্দু মুসলমান পোলারাইজেশনটা ধরে নিয়ে একটা কমিউনিটিকে যদি সহ্য করতে না পারেন, তাহলে বুঝবেন আপনারা আমেরিকার যে রিসার্চ সেটাকে অস্বীকার করছেন। আমেরিকাতে তারা রিসার্চ করে দেখেছে, সেই রিসার্চ আজকে সারা পৃথিবীতে গণ্য হয়েছে যে একটা জায়গাতে যত বেশি বিভিন্ন মানুষ থাকবে সেখানকার প্রোডাকশন তত বেশি উন্নত হয়ে যাবে। সেই জন্য আমেরিকাতে আইন আছে 50 জনের বেশি যদি একটা প্রতিষ্ঠানে থাকে তাহলে সেখানে কি করতে হবে, ডাইভার্সিটি রুল ফলো করতে হবে। ডাইভার্সিটি রুল ফলো মানে কি, ওই প্রতিষ্ঠানে সাদা চামড়ার মানুষ, কালো চামড়ার মানুষ, খ্রিস্টান, জৈন, শিখ, হিন্দু, মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা প্রতিনিধিত্ব পাচ্ছে কিনা। এটা কেন করেছে? এটা তারা কারোর মুখ দেখার জন্য, করুণা করার জন্য করেনি। তারা আসলে চেয়েছে কি যাতে এই জায়গার প্রোডাকশনটা বেশি হয়ে থাকে। একটা স্টাফ রুমের মধ্যে, আমার এখানে যারা স্কুল কলেজের টিচার আছেন তারা জানেন, একটা স্টাফ রুমের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যদি থেকে থাকে তাদের মধ্যে যে আলোচনাটা হয় সেই আলোচনার পরিসরটা অনেক বেশি বৃহৎ, অনেক বেশি প্রসারিত। আর একটা ক্লাসরুমের মধ্যে, একটা স্টাফ রুমের মধ্যে যদি একই সম্প্রদায়ের মানুষ থেকে থাকে তখন কি হবে, সেখানে জ্ঞান যেথা ওই সংকীর্ণ গণ্ডির মধ্যে বদ্ধ হয়ে গেছে, একমাত্রিক আলোচনা হবে। সেই আলোচনাটা একেবারে কুয়োর ব্যাঙের মতো আলোচনা হবে। তাই আমেরিকাতে প্রাইভেট কোম্পানি তো এরকম ভাবে সংরক্ষণ রয়েছে মানুষকে সমতা দেওয়ার জন্য, মানুষকে ফ্র্যাটার্নিটি দেওয়ার জন্য, মানুষকে ইকুয়ালিটি দেওয়ার জন্য। তা আজকের আমার দেশের এই যে কুপুত্ররা, সরকার যেটুকু আগে দিয়ে গেছে, নেহরুর আমল থেকে আজকের যেটুকু সরকারি সম্পত্তি তৈরি হয়ে গেছে সেইটুকু তারা বিক্রি করে খাচ্ছে, বিক্রি করে দেশ চালাচ্ছে। দেশ চালাচ্ছে বললে ভুল হবে, এটুকু চালাতে গিয়েও তারা ভিক্ষে করছে, ঋণ করছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে বাবা মায়ের কুলাঙ্গার সন্তান, দেশ মাতার কুলাঙ্গার সন্তান, তারা এগুলো বিক্রি করে দিচ্ছে। যাই হোক, এই বিক্রি করার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা? এই বাবা সাহেবের বহুজন সমাজ, এসসি এসটি ওবিসি সমাজ। তাই আমাদের আগামী দাবি করতেই হবে যে এই প্রাইভেট জায়গাতেও সংরক্ষণ চালু করতে হবে। কেন না, যদি ডিসক্রিমিনেশন, এই বৈষম্যের মানসিকতা না থাকতো আমরা সংরক্ষণ চাইতাম না। একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। এই যে টিভিএস কোম্পানির কথা বললাম, টিভিএস কোম্পানির ম্যানেজারিয়াল যত পোস্ট আছে, ম্যানেজমেন্টের যত পোস্ট আছে, সমস্ত পোস্ট একটা কমিউনিটির দখলে। আজকের আমার মাইকের শব্দ যত দূরে যাচ্ছে, যারা তথাকথিত বহুজন সমাজের মধ্যে পড়েন না তারাও একটা সেকেন্ডের জন্য ধ্যান দিন। এই টিভিএস কোম্পানিতে যতগুলো ম্যানেজার আছে তারা কেবলমাত্র একটা সম্প্রদায় থেকে, সেই সম্প্রদায় হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়। সেখানে তাদের 100% সংরক্ষণ করে রেখেছে, যেমন মন্দিরগুলোতে হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণের সংরক্ষণ রয়েছে। তাহলে বুঝতে পারছেন, একটা কোম্পানি করতে গেলে আপনারা জানেন সরকারের তরফ থেকে অবদান থাকেই, তারা বিভিন্ন অবদান দিয়ে থাকে, প্রথম 5 বছর বিভিন্ন ধরনের ছাড় দিয়ে থাকে। তাহলে সরকারের কাছ থেকে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে। সরকারের কাছ থেকে পাচ্ছে মানে কি, আসলে আমার আপনার টাকা নিয়ে তারা কিন্তু এই কোম্পানিটাকে ডেভেলপ করছে। ডেভেলপ করার পরে তারা কি করছে, 200 জন ম্যানেজারের 200 জনই হচ্ছে কোথায় থেকে, একেবারে ব্রাহ্মণ সন্তান। সেখানে ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, তারাও সেখানে সুযোগ পাচ্ছে না। তাহলে এই প্রেক্ষিতে আপনি বলুন যে সরকারের সেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে কিনা। বাবা সাহেব যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানে কি লেখা রয়েছে, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি। তো ফ্র্যাটার্নিটি থাকছেই না, ভ্রাতৃত্ববোধ থাকছেই না। যখন মানুষে মানুষের লড়াই ঘটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বর্ণ বর্ণে ভাগ করে দেওয়া হচ্ছে, বর্ণের মধ্যে আবার বর্ণ ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমি একটা কথা বলে যাই, আপনাদের কয়েকজন হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমাদের মাথায় নিতে হবে। বর্ণের মধ্যে বর্ণকে আবার কিভাবে ভাগ করছে দেখুন। লোমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ড, মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশের ডেভেলপমেন্ট বোর্ড, দুদিন বাদে হবে হয়তো পৌণ্ড ডেভেলপমেন্ট বোর্ড, ওদিকে লেপচা বোর্ড। এইভাবে কি করছে, আসলে বহুজনের ঐক্যকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমরা যাতে আর একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে না পারি। তাই এই প্রলোভনকে আমাদের দূরে ফেলতে হবে, এর বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই গড়ে তুলতে হবে। তো যাই হোক, টিভিএস কোম্পানির যে উদাহরণ দিলাম তার ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, আমেরিকার যে উদাহরণ দিলাম তার প্রেক্ষিতে আপনারা বুঝতে পারছেন, সংরক্ষণ আসলে যেটা করে, সংরক্ষণ একটা দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। এবং সংরক্ষণ ছাড়া প্রকৃত একতা, সাম্য, মৈত্রের যে বাণী
সেই বাণীর বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে বাবা সাহেব আমাদের জন্য যেটুকু দিয়ে গেছেন 340, 41, 42 সেটা কেবলমাত্র ধারা হয়ে থাকবে। তুমি কি কেবলই রবে ছবি, এরকম না হয়ে তার বাস্তবায়ন ঘটাতে হবে, সেটার বোধ আনতে হবে আমাদের মধ্যে। সেটাকে যদি আমরা বাঁচাতে চাই, তার বাস্তবায়ন যদি প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বাবা সাহেব যে সংগ্রামটা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন, সেই সংগ্রাম আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্যে কারোর উপরে গোসা করে থাকলে হবে না, অভিমান করে থাকলে হবে না। যে দূরে সরে যাচ্ছে তাকেই কিন্তু বুকে জড়িয়ে ধরার চেষ্টা করতে হবে। বলতে 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 10 জনের মধ্যে 7 জন বুঝবে, 3 জন বুঝবে না। এটা সারা জীবন হয়ে আসছেন। বাবা সাহেব করে গেছেন আফসোস, আমরাও করে যাচ্ছি আফসোস। তাহলে দুজনের মধ্যে একটা মিল রয়েছে। শুধু গরমিলটা কোথায়? বাবা সাহেব এত আফসোস করেও লড়াই ছাড়েননি, আর আমাদের অনেকে লড়াইয়ের মঞ্চ ছেড়ে দেওয়ার মতো মানসিকতায় চলে এসছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে বাবা সাহেবকে সামনে রেখে আমাদের ভাবতে হবে লড়াই এখনো থেমে যায়নি, লড়াই চলবে, লড়াই চলছে। আমরা যদি একটা প্রকৃত প্রবুদ্ধ ভারত, যে ভারতে শুধু এসসি এসটি ওবিসি নয়, আমার নারীরা সুরক্ষিত থাকবে, সমস্ত মানুষ সেখানে সুখী থাকবে। গৌতম বুদ্ধের সেই কথাটি, সবাই এখানে সুখে থাকবে, পৃথিবীর সমস্ত জীব এখানে সুখে থাকবে। সেই সুখকে যদি আমরা সবার সামনে তুলে ধরতে চাই, সবাইকে উপহার দিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, বাবা সাহেবের সংগ্রাম আমাদের কাঁধে নিয়ে আমাদের যে সাংবিধানিক রক্ষা কবচ সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই শিক্ষাটা আমাদের প্রয়োগ করতে হবে 2024 সালের কেন্দ্রীয় যে ইলেকশন, এমপি ইলেকশন, সেখানে ভালো করে প্রয়োগ করে বোঝাতে হবে যে আমরা কি চাইছি এবং কি পাবো। এই কটি কথা বলে আপনাদের সবাইকে আবার নীল অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় ভারত, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জগন্মন্ডল।